ওকে, হ্যাঁ, দেন নেক্সট হচ্ছে স্কাউরিং। আসসালামু আলাইকুম স্যার। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার এখন শোনা যাচ্ছে স্যার। জি স্যার। ওকে ওকে, তাহলে শুরু করি। আচ্ছা, এনজাইম দিয়ে ডিসাইজিং করার জন্য অ্যাসিড প্রয়োজন হয়। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড, কারণ এনজাইমের অ্যাক্টিভিটি হচ্ছে পিএইচ 5 এবং 6 এর মধ্যে। এনজাইম দ্বারা আমরা পিএইচ 5 এবং 6 এর মধ্যে হাইয়েস্ট ওয়ার্কিংটা পাই, এবং পিএইচ যখন অ্যালকালাইনে চলে যাবে, 8-9 চলে যাবে, তখন এনজাইমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এই কারণে অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করি যাতে করে পিএইচ 5 থেকে 6 এর মধ্যে থাকে। হালকা অ্যাসিডিক কন্ডিশনে এনজাইমটা কাজ করে। আর পরবর্তীতে আমরা সোডা অ্যাশটা ইউজ করি হচ্ছে তোমার এই এনজাইমটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলার জন্য। ডিসাইজিং এর কাজ শেষ, দেন সোডা অ্যাশটা ইউজ করি হচ্ছে অ্যালকালাইন কন্ডিশনে নিয়ে গেলাম, এনজাইমটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল। আবার এনজাইমের অ্যাক্টিভিটি লেভেল টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। টেম্পারেচার যখন 60 থেকে 70 এর মধ্যে থাকে তখন এটা অ্যাক্টিভ থাকে। আবার কিছু এনজাইম আছে যেটা তোমার লো টেম্পারেচারে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কিছু এনজাইম আছে হাই টেম্পারেচারে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সাপোজ ধরো 100 এর উপরে গেলে টেম্পারেচার সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো টেম্পারেচার দিয়েও আমরা ইনঅ্যাক্টিভ করতে পারি। তো সাধারণত আমরা পিএইচ দিয়ে ইনঅ্যাক্টিভ করে ফেলি। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে স্টেপটা হচ্ছে স্কাউরিং। স্কাউরিং এর মূল কম্পাউন্ড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, অথবা সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট Na2CO3। এই দুইটা দ্বারা স্কাউরিংটা করা হয়। স্কাউরিংও আমাদের অক্সিলারিজ হিসেবে ইউজ করব ওয়েটিং এজেন্ট, সিকুইস্টারিং এজেন্ট এবং ডিটারজেন্ট। ওয়েটিং এজেন্টটা ফ্যাব্রিক এবং ওয়াটারের মধ্যে সারফেস টেনশনটাকে রিমুভ করবে। এখনো সারফেস টেনশন আছে, কেন? কজ এখনো ফ্যাব্রিকের উপরে কটন ফাইবারের যে প্রাইমারি ওয়ালটা সেটা এখনো বিদ্যমান। আর কটন ফাইবারের প্রাইমারি ওয়ালের মধ্যে তোমার ওয়াক্স, ওয়েল সহ বিভিন্ন ইম্পিউরিটিস গুলা থাকে। সেকেন্ডারি ওয়ালটা সেলুলোজ, আর যে লুমেনটা থাকে সবাই, রাইট?
স্যার শোনা যাচ্ছে না কিছু স্যার। স্যার হুম হুম। স্যার ডিস্টার্ব করতেছে। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। অনলাইন হইতেছে ধৈর্যের চরম পরীক্ষা। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে স্কাউরিং। হ্যাঁ, স্কাউরিং এ আমাদের মূল ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম সোডা অ্যাশ। সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে NaOH আর সোডা অ্যাশের সংকেত হচ্ছে Na2CO3। আর এখানে তোমার কেমিক্যালস অক্সিলারিজ হচ্ছে ওয়েডিং এজেন্ট, সিকুইস্টারিং এজেন্ট এবং ডিটারজেন্ট। ওয়েডিং এজেন্টটা ফাইবার এবং ফ্যাব্রিকের সারফেস টেনশনটাকে রিমুভ করে। এখনো ফ্যাব্রিকে সারফেস টেনশন আছে, কারণ হচ্ছে ফাইবারের উপরে যে প্রাইমারি ওয়াল আছে সেখানে ওয়েল, ওয়াক্স সহ বিভিন্ন ইম্পিউরিটিস, অপদ্রব্য গুলা রয়ে গেছে। ইম্পিউরিটিস গুলা রয়ে গেছে। এই ইম্পিউরিটিস গুলা তোমার ওয়াটার রিপেলেন্ট। সিকুইস্টারিং এজেন্ট পানির যে হার্ডনেস, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের আয়নগুলোকে রিমুভ করে। আর ডিটারজেন্ট তোমার ময়লা, ডার্ট এগুলাকে পরিষ্কার করে ফেলবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডা অ্যাশ দ্বারা বেসিক্যালি অয়েল এবং ওয়াক্স গুলোর সাথে তারা রিঅ্যাকশন করে, স্যাপনিফিকেশন রিঅ্যাকশন, সাবানায়ন রিঅ্যাকশন করে সোডিয়ামটা ওই সাবানের হেড হিসেবে কাজ করে। মানে এতক্ষণ যে আমরা সারফেস অ্যাক্টিভ এজেন্ট করতেছিলাম, সোডিয়ামটা হচ্ছে মাথা হিসেবে, ওই হেড হিসেবে কাজ করে, যেটা ওয়াটার সলিউবল। হ্যাঁ, পানির প্রতি আকর্ষণ আছে যার। আর ওয়েল বা ওয়াক্সটা তোমার কার্বন চেইন, লম্বা কার্বন চেইন হয়ে যায়। ইন্টারমিডিয়েটে পড়ছো সাবানায়ন রিঅ্যাকশন এবং সাবানের কার্যকারিতা পড়ছো না? একটা হেড থাকে এবং একটা লং টেইল Right. থাকে। Yes, sir. ফলে তোমার ওই ফাইবারে যে ওয়েল গুলা ছিল বা ওয়াক্স গুলা ছিল সেগুলো লং চেইনে পরিণত হয় এবং সোডিয়ামটা যে হেড হিসেবে কাজ করে, পজিটিভ হেড হিসেবে কাজ করে। ঠিক আছে? ফলে সে এখন ওয়াটার সলিউবল হয়ে গেছে। এখন আর সে ওয়াটার রিপেলেন্ট নাই, এখন সে ওয়াটার সলিউবল হয়ে পানিতে দ্রবীভূত হয়ে যাবে, ফাইবার থেকে বেরিয়ে আসবে এবং ফাইবারটা ক্লিন হয়ে যাবে, ওয়াটার অ্যাবজর্বেন্সি বেড়ে যাবে স্কাউরিং এর ফলে। ঠিক আছে? নেক্সট স্টেপ হচ্ছে ব্লিচিং। ব্লিচিংটা করি হচ্ছে আমরা ফ্যাব্রিকের বা ফাইবারের ন্যাচারাল কালারটাকে রিমুভ করার জন্য। ন্যাচারাল কালারটা রিমুভ করার জন্য আমরা ব্লিচিং করে থাকি। সাধারণত হাইড্রোজেন পারক্সাইড দ্বারা ব্লিচিং করা হয়। এছাড়াও সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম ক্লোরাইড এই দুইটা দ্বারা ব্লিচিং করা হয়। হাইড্রোজেন পারক্সাইড
অ্যালকালাইন মিডিয়াতে কাজ করে, আর সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম ক্লোরাইড এগুলা অ্যাসিডিক মিডিয়াতে কাজ করে। হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা ব্লিচিং করতে হলে আমরা অ্যালকালাইন, মিডিয়াটা হবে অ্যালকালাইন, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডা অ্যাশ দ্বারা পিএইচটাকে 10 থেকে 11 মধ্যে নিয়ে যাও। আর সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড দ্বারা ব্লিচিং করতে গেলে পিএইচটাকে 4-5 এর মধ্যে নিয়ে আসবো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো, প্রশ্ন তো থাকবে, নতুন নতুন স্যার এখানে তো ফাংশনটা করে শুনতেছো না? প্রশ্ন তো অবশ্যই থাকবে, কজ হচ্ছে যে এই টপিকসটা পড়ানো হবে হচ্ছে ট্রিটমেন্ট পড়ানোর পরে। আগে ব্লিচিং সম্পর্কে ডিটেইলস জানবা, তারপরে ওইখানের কেমিক্যালস গুলো কেন কি কাজে ইউজ হয় সেটা শিখবা। এই কারণে প্রশ্ন এখন অনেক হওয়ার কথা, তাও তো কেউ কোনো প্রশ্ন করতেছে না। করো করো, প্রশ্ন করো। স্যার এখানে তো মেইন ফাংশন করে জার্মান অক্সিজেন, Hello? মানে আপনি পারঅক্সাইড বলেন বা সোডিয়াম যে NaClO3। হ্যাঁ হ্যাঁ, জার্মান অক্সিজেন। স্যার তাহলে কি আমি মানে হাইড্রোজেন সুপার অক্সাইডটা ইউজ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, মানে পারঅক্সাইড যদি পারি তাহলে হাইড্রোজেন সুপার অক্সাইড। সুপার অক্সাইডের সংকেত কি? স্যার সম্ভবত স্যার এইচও, আমি এখনো মানে শিওর না স্যার, একটু মানে পারঅক্সাইড সুপার অক্সাইড একটু দেখতে হবে, বাট এখানে তো ফাংশন তো সুপার অক্সাইড আমি এটা জার্মান অক্সিজেন রিলিজ ক্রিয়েট করেছে জার্মান অক্সিজেন। জার্মান অক্সিজেন ক্রিয়েট করে কি কন্ডিশনে ক্রিয়েট করে? তার কন্ডিশন গুলো তো জানতে হবে। অ্যাসিডিক অবস্থায়। অ্যাসিডিক অবস্থায় ক্রিয়েট করে। ওকে, অ্যাসিডিক অবস্থায় ক্রিয়েট করলে এখন আমাদের ফাইবার গুলো দুই টাইপের। আমি এখন অ্যান্সার দিই, শোনো। আমাদের ফাইবার গুলো থাকে দুই টাইপের, একটা হচ্ছে অ্যালকালাইন স্টেবল ফাইবার আর একটা হচ্ছে অ্যাসিডিক স্টেবল ফাইবার। যেহেতু এটা অ্যাসিডিক মিডিয়াতে জার্মান অক্সিজেন ক্রিয়েট করে, সেহেতু শুধুমাত্র অ্যাসিডিক স্টেবল ফাইবার গুলাতেই আমরা, অ্যাসিড স্টেবল ফাইবার গুলাতেই আমরা এটা ইউজ করতে পারবো। আর হাইড্রোজেন পারঅক্সাইডটা আমরা ইউজ করি অ্যালকালাইন স্টেবল ফাইবার গুলার ক্ষেত্রে। অ্যালকালাইন স্টেবল ফাইবার গুলা কি? নাম্বার 1ই হচ্ছে কটন, সবচেয়ে বেশি ইউজ হয়। 80% গার্মেন্টস, মানে 80% পোশাকই কটনের। আর অ্যালকালাইন স্টেবল ফাইবার গুলার মধ্যে আছে পলিএস্টার, নাইলন, অ্যাক্রাইলিক আর সিল্ক, উল, এগুলো হচ্ছে অ্যাসিড স্টেবল ফাইবার। হ্যাঁ, জি স্যার। এখন কোন ফাইবারটা অ্যাসিড স্টেবল আর কোন ফাইবারটা অ্যালকালাইন স্টেবল সেটা চেনার উপায় হচ্ছে, দেখো সেলুলোজের সংকেতটা যখন পড়ছো তখন দেখছো যে অনেকগুলো OH গ্রুপ আছে, রাইট? জি স্যার। এই OH গ্রুপগুলা NaOH মানে হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশনে যায় না, তারা স্টেবল থাকে। এই কারণে সেলুলোজটা অ্যালকালাইন স্টেবল, এটা চিনার ওয়ে। আর পলিএস্টার কেন অ্যাসিড স্টেবল? পলিএস্টার নামটা শুনলে বুঝতে পারতেছো এটা এস্টারের পলিমার, পলিএস্টার, রাইট? ইয়েস স্যার। আর এস্টার আসছে হচ্ছে অ্যাসিড থেকে। এস্টার কিসের জাতক? অ্যাসিডের জাতক, রাইট? অ্যাসিডের হাইড্রোজেনটাকে রিপ্লেস করে এখানে একটা আর মানে অ্যালকাইল মূলক বসলেই এস্টার হয়ে যায়। ক্লিয়ার? ইয়েস স্যার। যে অ্যাসিডের জাতক মানে অ্যাসিড যার জন্ম দিছে সে তো অ্যাসিডে স্টেবল থাকবে, তাই না? বুঝতে পারছো? জি স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, আবার উল, সিল্ক এগুলা কেন অ্যাসিডে স্টেবল? উল, সিল্ক হচ্ছে প্রোটিন ফাইবার, আর প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জটিল একটা স্ট্রাকচার। সিম্পল অ্যামাইনো অ্যাসিড না, একটু জটিল অ্যামাইনো অ্যাসিড। জটিল গুলা মানে হচ্ছে যেগুলার ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ, ব্রাঞ্চ বুঝো তো? কেমিস্ট্রিটা পড়তে হলে একটু জৈব যৌগ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ব্রাঞ্চ শাখা স্যার, শাখা। জি স্যার। শাখাগুলা, বুঝছি। একটা হচ্ছে তোমার Branch. স্ট্রেট চেইন আর অনেকগুলো শাখা থাকে। শাখাগুলো আবার অনেক ধরনের জটিল হয়ে থাকে, মানে এক শাখা থেকে আরেক শাখা বাইর হয়। এই টাইপের বিভিন্ন জটিল অ্যামাইনো অ্যাসিড গুলা হচ্ছে প্রোটিন। প্রোটিন হচ্ছে জটিল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিড।
তো যে নিজেই অ্যাসিড সে তো অ্যাসিডই স্টেবল থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা। স্যার মনে হয় 22টা না স্যার 24টা অ্যামাইনো অ্যাসিডের ইয়াতে স্যার প্রোটিন ক্রিয়েট হয়। ব্রাঞ্চ Protein বলতে স্যার আপনি create কি স্যার 500 শিকল এগুলার কথা চেইন ইয়ার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 500 শিকল। এই যে 22টা বা 24টা অ্যামাইনো অ্যাসিড প্রত্যেকটাই 500 শিকল বিশিষ্ট এবং অনেক বেশি 500 শিকল থাকে। এত বেশি 500 শিকল যে যেগুলার কমপ্লিট স্ট্রাকচার এখনো সায়েন্টিস্টরা ফাইন্ড আউট করতে পারে নাই সবগুলা, দুই একটার পারছে। এই কারণে কমপ্লেক্স, মানে এক কথায় বলে দেয় কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যেগুলা অ্যাসিড স্টেবল ফাইবার এগুলা কিন্তু অ্যালকালাইনে ডিগ্রেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছো? জি ক্লিয়ার? স্যার। আচ্ছা, জি স্যার। আবার যেগুলো জি স্যার। অ্যালকালাইন স্টেবল ফাইবার ওগুলাতে যদি তুমি অ্যাসিডে ট্রিট করো তাহলে কিন্তু ওগুলো নষ্ট হয়ে যাবে। যেমন কটনকে যদি তুমি সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডুবায় রাখো, কটন দ্রবীভূত হয়ে যাবে একদম, কি বলে তোমার, গলে গলে একদম ইয়ে হয়ে যাবে, কটন টোটালি দ্রবীভূত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার উল্টা কাহিনীটা ঘটে সিল্কের ক্ষেত্রে। সিল্ককে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে ডুবায় দাও তাহলে সিল্ক দ্রবীভূত হয়ে যাবে, মানে অ্যাসিড অ্যালকালির সাথে রিঅ্যাকশন করে সে একদম ছোট 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 টুকরা হয়ে একদম শরবতে যেমন চিনিটা গলে যায় ওরকম সিল্ক গলে যাবে এবং কটন সালফিউরিক অ্যাসিডে গলে যায়। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে যেগুলা যেটাতে স্টেবল এটার একটা চার্ট আছে, গুগলে সার্চ দিয়ে দেখে নিবা। আমি গুগল কেন বলি বারবার, কারণ হচ্ছে আমাদের সময় গুগল ছিল না, তো তখন ওই বিভিন্ন বই ঘাইটা 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 বাইর করতে হইতো। বই ঘাটাচ্ছে গুগল ঘাটাটা সোজা, সব বইয়ের সব পেজই গুগলে পাবা। গুগল ঘাইটা ওই পেজটাকে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, তাহলে লেখো সুইটেবল মিডিয়া ফর ডিফারেন্ট টেক্সটাইল ফাইবার্স, এই কথাটা লিখে সার্চ দিও। সুইটেবল মিডিয়া ফর ডিফারেন্ট টেক্সটাইল ফাইবার্স, তাহলে পাওয়া যাবা কোনো না কোনো একটা সাইটে যা পাওয়া যাবা চার্ট আকারে, যেটা কোনটা কোন মিডিয়াতে স্টেবল। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কেমিস্ট্রিটা হচ্ছে এরকম একটা জিনিস, মুখস্থ তো করতেই হয়, মনে তো রাখতেই হয়, হ্যাঁ, কিন্তু বুঝে মনে রাখলে অনেকদিন মনে থাকে, আর না বুঝে মনে রাখলে পরীক্ষা পর্যন্ত মনে থাকে। কেমিস্ট্রি যে পিএইচডি করছে সেও কিন্তু ভুলে যায়, অনেকদিন চর্চা না করলে কেমিস্ট্রি ভুলে যায়। কেমিস্ট্রি জিনিসটাই এরকম, রেগুলার চর্চার উপর থাকতে হয়। আর তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করে চর্চা করো তাহলে তুমি যখনই এটা রিভিউ করবা তখনই তোমার এগুলো মনে পড়বে। আর যদি না বুঝে মুখস্থ করো পরীক্ষায় এ প্লাস পাবা, মানে নাম্বার পাবা, কিন্তু মনে থাকবে না পরবর্তীতে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আর ডাইং পড়তে হলে কেমিস্ট্রির বেসিক স্ট্রং হইতে হয়, কারণ ডাইং পুরোটাই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, ব্লিচিং এ তাহলে আঁকাবো, আর একটু সামনে আগাই। আচ্ছা বলো। স্যার ডিসাইজিং এই স্টেপটাতে স্যার এনজাইম যে ইউজ করছেন কেমিক্যাল অ্যাক্টিভ কেমিক্যালস, তো ওখানে অক্সিডাইজ কেমিক্যালস এর মধ্যে স্যার একবার অ্যাসিডিক অ্যাসিড ইউজ করছেন, একবার সোডা অ্যাশ ইউজ করছেন। অ্যাসিডিক অ্যাসিড করলে তো স্যার এনজাইমটার কার্যকরী মাত্রাটা বেশি থাকে, কিন্তু আবার সোডা অ্যাশ ইউজ করার পরে ফলত এটা তো আবার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাহলে স্যার একবার অ্যাক্টিভেট করছেন। হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট করার জন্য তো সোডা অ্যাশ ইউজ করছি। তুমি একটা জিনিসকে কাজ করবা, ধরো ডিসাইজিং করবা তুমি আধা ঘন্টা ধরে, আধা ঘন্টা পরে কাজ তো থামাইতে হবে, নাহলে তো এটা রিঅ্যাকশন করতেই থাকবে করতেই থাকবে, তাই না? তোমার কাজটা জি স্যার। এনজাইমটাকে স্টপ করতে হবে না? যখন তুমি স্টপ করতে চাবা তখন তুমি সোডা অ্যাশ ঢাইলা এটার পিএইচটাকে বাড়ায় দিবা না 9-10, ব্যাস সে ডিঅ্যাক্টিভ হয়ে গেল। এরপরে লিকারটাকে ওয়াশ আউট করে ফ্যাব্রিকটাকে বের করে নিয়ে আসবা, তাহলে ডিসাইজিং শেষ করতে হবে না। জি সোডা অ্যাশ স্যার, দিয়ে এই তুমি ক্ষেত্রে শুরু করলা, এনজাইমটা কি করবে? মানে অ্যাসিডিক অ্যাসিড দিয়ে শুরু করলা, সোডা অ্যাশ দিয়ে তো শেষ করতে হবে। জি স্যার, বুঝতে পারছি।
এটা ডিএক্টিভ করার জন্য ইউজ করি। এটা তো সব কেমিক্যাল তো আর একসাথে ঢেলা দেই না, এক একটা এক এক স্টেপে ঢালি। এটা যখন তুমি ওই যে ডিসাইজিং এর এনজাইমেটিক ডিসাইজিং করবা প্রিপারেটরিতে, তখন দেখবা যে এক একটা স্টেপে এক একটা অ্যাড করি। প্রথমে ওয়েডিং এজেন্ট ঢালবো, ঢেলে অ্যাসিডিক অ্যাসিড ঢালবো, পিএইচটাকে ঠিক রাখবো, তারপরে এনজাইম ঢালবো, বুঝছো? অথবা এনজাইম ঢেলে তারপরে অ্যাসিডিক অ্যাসিড ঢাললে কাজ শুরু হবে। এরপরে কাজ চলতে থাকলো 30 মিনিট। হ্যাঁ, এবার 15 মিনিট করো। তুমি কি পরিমাণ ডিসাইজ করবা, তোমার ফ্যাব্রিকের গায়ে কি পরিমাণ ডিসাইজ আছে সেই অনুযায়ী 15 মিনিট করতে পারো, 30 মিনিট ডিসাইজিং করতে পারো। করলা করার পরে এখন এটা বন্ধ করতে হবে না? জি স্যার। তখন সোডা অ্যাশ দিয়ে দিবা, বন্ধ হয়ে যাবে। এরকম। এই যে এখানে যত অক্সিলারিজ লিখছি সব তো একসাথে ইউজ করে না, এক এক সময় এক একটা ইউজ করে। আচ্ছা, নাও ব্লিচিং এ আসো। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, না কোশ্চেন করবা, কিন্তু এই ক্লাসগুলো না অনলাইনে না অতটা ইফেক্টিভ হচ্ছে না। এই বোর্ডে থাকলে, ক্লাসরুমে থাকলে আরো একটু ইফেক্টিভ হয়। অনলাইনটা আসলে টাইম মানে জাস্ট ঘরে বসে আসো সেই হিসেবে ক্লাস নেওয়া আর কি, এরকম হইলো। আচ্ছা, ব্লিচিং। হ্যাঁ, তাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডটাকেই ইউজ করি। পলিস্টার অথবা সিল্ক হইলে আমরা সোডিয়াম ক্লোরাইড গুলাকে ইউজ করতেছি, তাই তো? হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করলে পরে আমরা একটা অক্সিলারি ইউজ করি, ওটার নাম হচ্ছে পারঅক্সাইড স্টেবিলাইজার। নাম কি? পারঅক্সাইড স্টেবিলাইজার। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ একটু জি স্যার বলবা, হ্যাঁ, নাইলে আমার শোনা যাচ্ছে। ফ্লো আসে না। ক্লাস নিলে তো পোলা মানে চোখের দিকে তাকাই, বুঝছে কি বোঝে নাই, এরপরে ফ্লো আসে, তো একটু দু একজন জি স্যার বললো। হ্যাঁ, আচ্ছা, পারঅক্সাইড স্টেবিলাইজারটা কেন লাগে? হাইড্রোজেন পারঅক্সাইডটা বেসিক্যালি দুইটা স্টেপে ভাঙে। হ্যাঁ, একটা স্টেপে H2O2, আচ্ছা আমি আরেকটা স্ক্রিন শেয়ার করার চেষ্টা করি। একটা স্টেপে তোমার এরকম ঘটে, H2 দেখতে পাচ্ছ, ইয়েস স্যার। O2 ভেঙে জি স্যার। একটা প্রোটিন আয়ন ঘটে, প্লাস, কিন্তু এটা হ্যাঁ প্লাস HO2 মাইনাস ঘটে। হ্যাঁ, আচ্ছা, এই HO2 মাইনাসটাকে বলতেছে হচ্ছে পার হাইড্রোক্সিল আয়ন। কি বলতেছি? পার হাইড্রোক্সিল আয়ন। হ্যাঁ, এবং নেক্সট স্টেজে এই পার হাইড্রোক্সিল আয়নটা ভাঙে। হোয়াইটবোর্ডটা খুব ছোট তো HO2 মাইনাসটা ভেঙে একটা জার্মান অক্সিজেন তৈরি হয়, আরেকটা OH মাইনাস তৈরি হয়। ওই যে আগের যে প্রোটিনটা তৈরি হয়েছিল আর এখন OH মাইনাস হাইড্রোক্সিল আয়নটা মিলে পানি তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে মূলত রিঅ্যাকশনটা কি বাইরে হলো? H2O2 ভেঙে পানি প্লাস জার্মান অক্সিজেন। একটা জার্মান অক্সিজেন আর, ঠিক আছে, তো এই যে পার হাইড্রোক্সিল আয়নটা উৎপন্ন হচ্ছে, এটা উৎপন্ন হচ্ছে খুব অল্প সময়ের জন্য, 1 সেকেন্ডেরও কম সময়। তো এটা তো অনেক তৎক্ষণাৎ এর ফলে reaction কি হচ্ছে, স্যার। হ্যাঁ, তৎক্ষণাৎ রিঅ্যাকশন হয়, কিন্তু দুইটা স্টেপেই হয়। পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়ে তারপরে তৎক্ষণাৎ, মানে তুমি 1 সেকেন্ডের কম সময়ের জন্য এই পার হাইড্রোক্সিল আয়নটা থেকে জার্মান অক্সিজেন উৎপন্ন হয়ে যায়। মানে তুমি যদি ক্লিয়ারলি চিন্তা করো তাহলে H2O2 ভেঙে একটা জার্মান অক্সিজেন আর পানি উৎপন্ন হয়।
এখন এই জার্মান অক্সিজেন গুলো উৎপন্ন হয়ে কি করে জানো, তার ধারে কাছে যেই ডাবল বন্ড গুলা পায়, হ্যাঁ ডাবল বন্ড বলতে হচ্ছে তোমার দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন গুলা, আনস্যাচুরেটেড বন্ড গুলা, এগুলাই তোমার কালারের জন্য দায়ী। এই ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড গুলাকে সে ভেঙে ফেলে হাতের কাছে, ধরো যেখানে উৎপন্ন হলে সেখানে হাতের কাছে যেগুলো পাইলো ওগুলোকে সে রিয়েকশন করে ভেঙে ফেললো। সবচেয়ে কম শক্তি সম্পন্ন হয় হচ্ছে এইগুলা। আর এই পাই বন্ড গুলা, পাই বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মধ্যে পাই বন্ড থাকে, আর সিগমা বন্ড গুলাকে এর পরে ধরে, আগে পাই বন্ড ভাঙা নেয়। তো যদি হাতের কাছে কোন রকমের বন্ড না পায়, সে পাই বন্ড না পায়, তখন সে কি করে, নিজেরা দুইটা মিলে একটা অক্সিজেন হয়ে যায় এবং উড়ে চলে যায়, তাই তো? স্যার তাহলে অ্যালকেন মূলককে কি অ্যাটাক করে না স্যার জার্মান অক্সিজেন? মানে একক বন্ধন যেগুলো আছে অ্যালকেন মূলক, এদেরকে কি অ্যাটাক করে না? অ্যালকালির অক্সিজেন মানে স্যার আমি অ্যালকাইল মূলক, অ্যালকেন মূলক বলছি, মানে আপনি বলছেন স্যার দ্বিবন্ধন ত্রিবন্ধন, মানে অ্যালকিন ও অ্যালকাইন হ্যাঁ অ্যালকেন মূলকে অ্যাপ্লাই করে, অ্যালকেন মূলকের বন্ড গুলাকে, মানে সিগমা বন্ড যেগুলা, হ্যাঁ বন্ড অ্যালকেনে শুধু সিগমা পাই বন্ড বন্ড থাকে সিগমা বন্ড, Yes, sir. অ্যালকেনে শুধুমাত্র সিগমা বন্ড থাকে। যখন শুধুমাত্র সিগমা বন্ড থাকবে তখন সিগমা বন্ডে অ্যাটাক করবে, বাট যখন সিগমা বন্ড এর পাই বন্ড দুইটাই থাকে তখন আগে পাই বন্ডে অ্যাটাক করে। যে কেউ, তুমি ধরো কাউরে মারবা, মাইট দিলে কি করবা জানো, আগে দুর্বলটারে মাইট দিবা, এতে কি হয়, বাকি সবাই ভয় পায়। শক্তিশালীর কাছে গেলে তুমি মাইর খাইবা, তাহলে তোমার ভয় পাবে না। কেমিক্যাল তো তাই, সে আগে দুর্বলটাকে অ্যাটাক করবে, বুঝছো? স্যার হ্যাঁ স্যার আপনি তো বললেন যে ডাবল বন্ড হচ্ছে কালার ক্রিয়েট করে, তাহলে জার্মান অক্সিজেনটা সিগমা বন্ড কেন ভাঙতে যাবে? এটা কি কালার ক্রিয়েট করতেছে? না, জার্মান অক্সিজেনটা কালারকে আগে ভাঙে, তারপরে সিগমা বন্ড গুলাকে ভাঙে। তো যখন জার্মান ডাবল বন্ড অক্সিজেন তো ভেঙে ফেলে সক্রিয় তখন স্যার। কালার, স্যার জার্মান অক্সিজেন তো সক্রিয়, এটা সকল বন্ডকে তো অ্যাটাক করলো, সেটা পাই বন্ড হোক বা সিগমা সকল, বন্ড হোক, সকল বন্ডকে তো আরে অ্যাটাক বাপ করে। কইতাছি, সকল বন্ডকে অ্যাটাক করে, বাট ফার্স্টে পাই বন্ডকে অ্যাটাক করে, দেন সিগমা বন্ডকে অ্যাটাক করে, বুঝছো? জি স্যার বুঝছি। তা আমি তো আগেই বুঝছিলাম। জি স্যার। সকল বন্ডকেই তো অ্যাটাক করে, আমি তো কই নাই যে এটা অসক্রিয়, এটা খালি পাইকে অ্যাটাক করে। তো সকলকে অ্যাটাক করে, বাট ফার্স্ট পাইকে অ্যাটাক করে। ক্লিয়ার? Yes, স্যার। আচ্ছা, তো যখন সে পাইকে অ্যাটাক করে তখন প্রোডাক্টটা কালারলেস হয়ে যায়। প্রোডাক্টটা বলতে কালার মলিকুল গুলা সাধারণত পাই বন্ড, সাধারণত না সবসময় পাই বন্ড থাকে, পাই বন্ড ছাড়া মলিকুল কখনো কালার্ড হয় না। কালার হওয়ার শর্ত হচ্ছে তার মধ্যে কনজুগুয়াল মিনিমাম 5টা কনজুগুয়াল পাই বন্ড থাকবে, মানে পাশাপাশি 5টা কনজুগুয়াল পাই বন্ড থাকতে হবে, 5 থেকে 6টা, ঠিক আছে? এর বেশি থাকলেও সে কালার হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এইভাবে যদি ব্লিচিং করে, যে একটা জার্মান অক্সিজেন উৎপন্ন হইলো এবং সে তার কাছাকাছি যেই পাইবন গুলাকে পাচ্ছে সেগুলোকে ভেঙে ফেলতেছে, এবং নিজেরা, যেহেতু এটা খুব সক্রিয়, নিজেরা দুইজন মিলে অক্সিজেন হয়ে উড়ে যাচ্ছে, অক্সিজেন গ্যাস হয়ে উড়ে যাচ্ছে। এর ফলে হয় কি, খুব অল্প সময়ের মধ্যে ব্লিচিংটা হয়ে অল্প সময়ের মধ্যেই জার্মান অক্সিজেন গুলো শেষ হয়ে যায়। ফলে তোমার ইভেন ব্লিচিং হবে না, সব জায়গায় সমান ব্লিচিং এবং সব জায়গায় ব্লিচিংটা হবে না। ক্লিয়ার? Yes, স্যার। তো যেহেতু সব জায়গায় সমানভাবে ব্লিচিং করতে চাই, সব জায়গায় সমানভাবে ব্লিচিং করার জন্য আমরা পার হাইড্রোক্সিল অবস্থায় যতক্ষণ স্টেবল রাখতে পারবো, পার হাইড্রোক্সিল অবস্থায় এই মূলকটাকে আমরা স্টেবল করে রাখি।
মানে এমন একটা কেমিক্যাল ইউজ করব যেটা নাম স্টেবিলাইজার বলি আমরা, সোডিয়াম সিলিকেট। সোডিয়াম সিলিকেটটাকে ইউজ করলে ফলে হাইড্রোজেন পারঅক্সাইডটা তো পার হাইড্রোক্সিল অবস্থায় ভাঙে, কিন্তু পরবর্তী যে রিঅ্যাকশনটা পার হাইড্রোক্সিল ভেঙে যে জার্মান অক্সিজেন এবং ওএইচ মূলক হচ্ছে, এইটা হবে খুব ধীরে ধীরে, একবারে সবগুলো ভেঙে জার্মান অক্সিজেন দিয়ে দিবে না, অল্প অল্প করে আস্তে আস্তে ভাঙবে, 90 মিনিট ধরে বা 60 মিনিট ধরে ধীরে ধীরে ভাঙবে। যখন সে ধীরে ধীরে ভাঙবে তখন আমাদের এটা নিশ্চিত হবে যে ফ্যাব্রিকের সব জায়গায় সে অ্যাটাক করছে এবং ফ্যাব্রিকের সব জায়গাটা ইভেনলি ব্লিচ হবে। এই কারণে আমরা পার হাইড্রোক্সিল স্টেবিলাইজার ইউজ করে থাকি। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। পার হাইড্রোক্সিল স্টেবিলাইজার হিসেবে কি ইউজ করি? সোডিয়াম সিলিকেট Na2SiO3, 3। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আসো মার্সারাইজেশন। মার্সারাইজেশন হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে কটন ফাইবার গুলাকে লাস্টার বৃদ্ধি করা হয়। লাস্টার বলতে হচ্ছে উজ্জ্বলতা। কটন ফাইবারের লুমেনটাকে ভেঙে পদে মার্সারাইজেশন পড়াইতে একটা ক্লাস বোর্ডে আঁকাআঁকি করা লাগে। হ্যাঁ, মার্সারাইজেশনের মূল ইয়েটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। মার্সারাইজেশন করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। লুমেনটাকে ভেঙে ফুলায় ফেলে, মানে হচ্ছে কটন ফাইবার গুলো সাধারণত ইরেগুলার হয় সারফেসটা। যখন সে সোয়েল আপ করে মানে ফুলে ওঠে তখন সেই সারফেসটাকে টোটালি রড লাইক মানে গোল ইভেন করে ফেলে, কটন ফাইবারের সারফেসটাকে ইভেন করে ফেলে। তো এটা করে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। আগে যে স্কাউরিং এ সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছিলাম ওইটা কনসেন্ট্রেট না, অর্থাৎ 5%, হাইয়েস্ট 5% ইউজ করছি, 3 থেকে 5%। আর এখানে 25% মার্সারাইজেশন ইউজ করব, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব, যার ফলে কটন ফাইবারটা ফুলে উঠবে। কেন ফুলে উঠবে? কটন ফাইবারের মধ্যে ওএইচ মূলকের প্রাদুর্ভাব দেখা দিবে, প্রচুর ওএইচ মূলক ঢুকে পড়বে কটন ফাইবারের মধ্যে। এবং কটন ফাইবারের ভিতরে আগে থেকে অনেক ওএইচ মাইনাস ছিল, এগুলো একটা আরেকটাকে রিপালস করতে থাকে। সিমিলার চার্জেস রিপালস ইচ আদার, রিপালস করে দূরে ঠেলতে থাকে এবং কটন ফাইবার গুলা ফুলে উঠতে থাকে। ফুলে ওঠার ফলে যে লুমেন গুলা কম্প্যাক্টলি ছিল সেই লুমেন গুলা একটু জিসার জিসার প্রয়োগ। অনলাইন ক্লাস এমনিতেই শালা বোর্ডে কিছু আঁকা যায় না, ক্লিয়ারলি বলা যায় না, প্যাক প্যাক আগের মতোই করা লাগে। হ্যালো স্যার শোনা যাচ্ছে স্যার, বলেন। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পারতেছি, বলেন। জি স্যার। ওএইচ মূলক, প্রচুর ওএইচ মূলকের প্রাদুর্ভাব ঘটে এই কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার ফলে। ফলে নেগেটিভ চার্জ ওএইচ নেগেটিভ একজন আরেকজনকে রিপালস করতে থাকে, যার কারণে তোমার ক্রিস্টালাইন রিজিয়ন গুলা যেখানে কম্প্যাক্টলি ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড গুলা, সেখান থেকে তারা একজন আরেকজনকে দূরে ঠেলে দিয়ে কম্প্যাক্ট অবস্থাটা অ্যামরফাস রিজিয়নে পরিণত হয়। এবং অ্যামরফাস রিজিয়নে পরিণত হলে ফাইবারটা ফুলে ওঠে। ফুলে উঠলে পরে ফাইবারের সারফেসটা সব জায়গায় এখন সমান হয়ে যায়, আগের চেয়ে অনেক বেশি রেগুলার হয় ফাইবার সারফেসটা। আগে তো রিবনের মতো ছিল, রিবন চিনো তো, ফিতার মতো ছিল, এখন এটা রডের মতো হয়ে গেছে, সবদিকে সমান। সব জায়গায়। হ্যালো স্যার শোনা যাচ্ছে হ্যালো, স্যার? শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার। হ্যালো স্যার একদম ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো শুনতেছি। হ্যালো স্যার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শুনতেছি।
সনেট মাইক্রোফোনটা অফ কর। হ্যালো, স্যার শুনতে পাইতেছি। হ্যালো। জি স্যার শোনা যাচ্ছে।